আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি অনেকদিন আপনাদেরকে বলেছি এবং সেটা ডক্টর ইউনূস সরকারের আমলে একদম স্পষ্ট করে বলেছি যে এই দিন দিন না আরো দিন আছে এনসিপির উদ্দেশ্যে। এনসিপি বা ওই তথাকথিত জুলাই যোদ্ধা যারা জুলাইয়ের পরে এই বাংলাদেশকে নরকে পরিণত করেছিল তাদের উদ্দেশ্যে বলেছি। এটাও বলেছিলাম খুব স্পষ্ট ভাষায়, কয়েকটা আলোচনায় বলেছি, একাধিক আলোচনায় বলেছি যে জামাতে ইসলামী ছাড়া যেই ক্ষমতা আসুক, বিএনপি আসুক, অন্য কোনো ভাবে সরকার প্রমুখ, মানে ইউনূস সরকার চলে গেলে পরেই এই যে এনসিপির দম্ভ, এনসিপির ভয়াবহ রকম পরিস্থিতি, এইটা কখনোই এই বাংলাদেশে থাকবে না। লাগবে না কিছু, শুধু বিএনপি যথেষ্ট। এক বিএনপি ছাত্রদল যুবদলই যথেষ্ট এনসিপি কে সাইজ করার জন্য। এটার জন্য আওয়ামী লীগ লাগবে না। সাইজ বলতে আমি হাতের সাইজ বলছি না, রাজনৈতিক সাইজ বলছি। হাতের সাইজ শুরু হয়েছে, চতুর্মুখী চতুর্মুখী হাতের সাইজে পড়েছে এনসিপি, যেটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা শুধু বলি যে যেমন কর্ম তেমন ফল। এনসিপির উপরে ডিম থেরাপি হচ্ছে। আওয়ামী লীগ ছাত্রলীগ দেশের বাইরে সুযোগ পেলেই এদের নেতাকর্মী জয়জনই থাকুক, যারাই থাকুক, এদের উপরে ডিম মারছে। আর দেশের ভেতরে একটা দুটা ঘটনা নয়, নির্বাচনের আগে থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারীকে ধোলাই দিয়েছে ছাত্রদল। ঢাকাতেই নির্বাচনের সময় মাঠে একবার না দুইবার ধোলাই দেওয়ার, একবার দিয়েছে আর একবার চেষ্টা করেছে। তারপরে সারা দেশে এনসিপির যে কমিশন বাণিজ্য শুরু হয়েছিল, এনসিপির যে নিয়োগ বাণিজ্য শুরু হয়েছিল, এনসিপির যে ঠিকাদারি শুরু হয়েছিল, সেগুলো ইউনূস আমলে ছাত্রদল, বিএনপি বা যুবদল তারা ছাড় দিয়েছে, কিন্তু পরে এসে ক্ষমতা পাওয়ার পরে আর সেই ছাড় তারা দিচ্ছে না। সারা দেশে আপনারা খেয়াল করে দেখেন, সর্বোচ্চ যদি থেকে থাকে 1000 ছেলে পেলে আছে এই এনসিপির, যারা ওই জুলাই পরবর্তী সমন্বয়ক পরিচয়ে এসে ত্রাস করেছে এবং এরপরে ইউনূসের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে পরে এনসিপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, জেলা উপজেলায় ছড়িয়েছে। আজকে বাংলাদেশের কোন জেলা উপজেলা কি খুঁজে পাবেন যেখানে এনসিপির কোন আহ্বায়ক বা যুগ্ম আহ্বায়ক তার খাওয়া আছে, তার নেতৃত্বই বলেন? আমি খুব আফসোস করি, আজকেও আমি একটা আলোচনায় বলছিলাম, আমার খুব আফসোস এই যে এনসিপির জন্ম হয়েছে, এনসিপির জন্মের বছর পার হয়ে গেছে আরো কয়েকদিন আগে, এখন পর্যন্ত তাদের একক কোনো সমাবেশ আমরা দেখলাম না। এনসিপি নির্বাচনী যত সমাবেশ হয়েছে, যেহেতু তারা জামাতের সঙ্গে জোট ছিল, সারা বাংলাদেশে সব জায়গায় জামাতের কর্মী সমর্থক আছে, এনসিপির সমাবেশে লোকবল যা গিয়েছে সব জামাতের লোকবল। এখনো যদি জামাতের লোকবল ছাড়া শুধু এনসিপি কে বলা হয় যে ঢাকা শহরে একটা সমাবেশ করতে দেখাও, সমাবেশ করে দেখাও, আমার ধারণা একটা বড় হল রুমও তারা ভরতে পারবে না। কিন্তু তাদের দম্ভ, তাদের অত্যাচার, তাদের স্বেচ্ছাচারিতা এমন জায়গায় গিয়েছিল, মবকে তারা এমন জায়গায় নিয়ে গিয়েছিল। আপনারা শুধু খেয়াল করে দেখুন এক হাসনাত আব্দুল্লাহর দিকে। এই হাসনাত আব্দুল্লাহ ঢাকা শহরে হসপিটাল পর্যন্ত মব করেছে, মবের হুমকি দিয়েছে। এই হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের গর্বের ইতিহাস, বাংলাদেশের স্বাধীন বাংলা প্রতিষ্ঠার যে সূতিকাগার, সেই ধানমন্ডি 32 নম্বরে বোল্ডোজার চালিয়েছে হাসনাত সার্জিস মিলে, এবং তারা এটা নেতৃত্ব দিয়েছে, সমন্বয় করেছে। এখন পর্যন্ত 32 নাম্বার ঘিরে কোনো মামলা হয়নি, কিন্তু ভবিষ্যতে হবে না। সেটা একজনের ব্যক্তিগত সম্পত্তি বা একটা ট্রাস্টের সম্পত্তি, একটা পরিবারের সম্পত্তি। সেই সম্পত্তি এই ধূলিসাৎ করার পেছনে যদি মামলা আরো 5 বছর পরে হয়, সেই মামলা কি তামাদি হয়ে যাবে? কোনো দিনই সেটা তামাদি হতে পারে না। আমরা যেই মূল আলোচনার জন্য আজকে ডাক দিয়েছি সেটা হলো, তারা ডিম খেয়েছে। রিসেন্ট ঘটনা, গত 22 মে যেটা হয়েছে ঝিনাইদহে, ঝিনাইদহে কথা নেই, বার্তা নেই, কোনো উত্তেজনাও ছিল না। যেটা জানা গেল যে নামাজ পড়ে বের হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারী, তারপরে হঠাৎ করেই তার উপরে ডিম নিক্ষেপ এবং ছাত্রদলের সাথে হাতাহাতি, মারামারি, এবং সেখানে এনসিপির লোকজন অস্ত্র সদৃশ্য জিনিসপত্র বের করেছে বলেই তারপর তারা একেবারে লঙ্কা কাণ্ড শুরু করেছে, থানা ঘেরাও করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারী ফেসবুকে পোস্ট দিয়েছে, কি সেভ আস, মানে একটা সেন্সেশন তৈরি করা। ঢাকায় তাদের দেখলাম 15-20 জন লোকের একটা মিছিল হয়েছে। এসবের মধ্যে দিয়ে ছাত্রদলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ছাত্রদলের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় ছাত্রদল জামিন পেয়ে গিয়েছে, এই নিয়ে আক্ষেপ নাসিরউদ্দিন পাটোয়ারীদের মধ্যে দিয়ে।
কিন্তু তাদের সেই দম্ভটা যে তারা এক সময় দেখিয়েছে, এখন যে সেই দম্ভের সময় নাই, এটা বোধহয় বুঝতে এবার একটু সহজ হবে তাদের জন্য। সেই ঘটনায় এবার ছাত্রদলের নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, তাকে পুলিশ নাটকীয়ভাবে গ্রেপ্তার করেছে। তারেক রেজা প্রেস কনফারেন্স করতে চেয়েছিল একটা মিলনায়তনে ঝিনাইদহে, সেইখান থেকে ওসি সাহেবের উপস্থিতিতে সাদা পোশাকের পুলিশ ওই তারেক রেজাকে গ্রেফতার করেছে ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা এবং সন্ত্রাস তৈরি করার অভিযোগে। এই ঘটনা বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ছাত্রদল এবং এনসিপি অথবা বিএনপি এনসিপি দ্বন্দ্বে প্রথম বিএনপি সরকার আপনার কোন একজন এনসিপি নেতাকে কারাগারে নিল। হতে পারে তার জামিন হয়ে যাবে একদিনের মধ্যেই, অবাস্তব কিছু না, কিন্তু এই কারাগারে যে নেওয়া হলো এবং ঘটনার 3-4 দিন পর, এটা কি তাদের জন্য একটা সতর্ক সংকেত না? এনসিপি কি এখন বুঝতে পারবে না যে চাইলেই ছাত্রদলকে যা ইচ্ছা তা বলা, তারা যে মব স্টার, মবের রাজা, মবের কিং, তাদের নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন ভায়োলেন্সের জনক নিজেকে ঘোষণা করেন একরকম, তাতে যে বিএনপি হয়তো ভয় পাবে না, ছাত্র যুবদল যে ভয় পাবে না, সেইটা কি প্রশাসনের দিক থেকে এখন সিগন্যাল ক্লিয়ার হয়ে যাচ্ছে না? এবং যে কথা আগে বলেছিলাম যে ইউনূস সরকার যাওয়ার পরে এদের দম্ভ টিকবে না, এরা ডিম খাবে, তারপরে এরা বিভিন্ন জায়গায় ছাত্রদলের হাতে মার খাবে, বিএনপির হাতে মার খাবে, আওয়ামী লীগ লাগবে না এবং শেষ পর্যন্ত জেলে যাবে। এই পরিস্থিতি কি এখন ইঙ্গিত দিচ্ছে না যে রাজনীতি কিছুটা চেঞ্জ হচ্ছে? এনসিপি অথবা তাদের যারা সহযোগী আছে, ওই জুলাই যোদ্ধা, সকল জুলাই যোদ্ধা নামে, আবার এই সকল জুলাই যোদ্ধা তাদের আবার খুব গায়ে লাগে। আমরা আরো বেশ কিছুদিন আগে থেকে এই শব্দটা ব্যবহার করি। তথাকথিত জুলাই যোদ্ধা যারা বাংলাদেশকে মার্কিন গোলাম বানানোর জন্য নিজেদের সমস্ত ধ্যান জ্ঞান দিয়েছে এবং নিজেদের সবকিছু আখের গুছিয়ে নিয়েছে, তারা মনে করেছে যে এতেই বোধহয় শেষ। কিন্তু এখন কি একটু সিগন্যাল দেখা যাচ্ছে যে দিনকে দিন পরিস্থিতি একটু খারাপ দিকে যাচ্ছে, এবং যে কারণেই আবোল তাবোল বকা শুরু করেছেন মাহফুজ আলম, আসিফ নজরুল, ফরহাদ মাঝার, হাসনাত আব্দুল্লাহ, সাজ্জিস আলম, তারা এক একবার এক এক দিকে ছুটছেন এবং হাতড়ে বেড়াচ্ছেন কোথায় যেন আওয়ামী লীগ, কোথায় যেন আওয়ামী লীগ। তারা পথ দিয়ে হাঁটলেও বলে পথটাকে আওয়ামী লীগ মনে হয়। দুদিন পরে দেখবেন হঠাৎ করেই তারা আওয়ামী লীগ আসছে এরকম একটা ক্রেজ তুলে আবার কি কোনো মবের রাজনীতির দিকে যাওয়ার চেষ্টা করবে। বিএনপি যদি এই বুঝে থাকে এবং আজকে যে স্টেপ তারা নিয়েছে তাদের ছেলেপেলে আক্রান্ত হওয়ার বিপরীতে, এই স্টেপ যদি ভবিষ্যতে এই মববাজদের ভায়োলেন্স করার হুমকির মুখে বিএনপি আরো নিতে থাকে, তাহলে এনসিপির আর ভবিষ্যৎ কি আছে? আমি স্পষ্ট করে অনেক দিন আপনাদেরকে বলেছি, আমার অভিজ্ঞতা, আমার অনুভূতি, আমার পর্যালোচনা বলে এনসিপি বাংলাদেশ ফ্রিডম পার্টি হতে আর বেশি বাকি নাই। প্রথমত ব্যাপার যেটা হয়েছে সেটা হলো তার দেশে ফেরার যে ইস্যুসটা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা একটু সহজ যোগসূত্রগুলো মিলাই। সেটা হচ্ছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বরাবরই যেটা বলেছেন সেটা হয়েছে যে জুলাই অগাস্টে যে জঙ্গি হামলা হয়েছে, যে ঘটনাগুলো ঘটেছে, এইসব জায়গাতে যে প্রাণহানি হয়েছে, তিনি এই প্রাণহানির বিচারের জন্য তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। সেই তদন্ত কমিটিকে রিপোর্টের জন্য সময় বেঁধে দিয়েছেন এবং তিনি নিজে জাতিসংঘের কাছে আবেদনও করেছেন যে এগুলোর যাতে সুষ্ঠু আপনার বিচার হয় এবং সেটার ব্যাপারে উনি প্রতিজ্ঞাবদ্ধও ছিলেন। এই ব্যাপারটা সুনির্দিষ্টভাবে যেটা আমাদের কাছে নির্দেশ করে সেটা হয়েছে যে এই হত্যাকাণ্ডগুলো তদন্ত হওয়া উচিত এবং থার্ড পার্টি করেছে, এটা তার বিশদ এবং অগাধ বিশ্বাসের জায়গা ছিল, যেটা আমরা এখনো মনে করি। ফলে ওই ভয়টা তো কখনোই ছিল না, কিন্তু কষ্ট ছিল যে এতগুলো প্রাণহানি হয়েছে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে প্রাণহানি করা হয়েছে। ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যখন তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে রাখলো, সেই জায়গা থেকে উনার ফেরাটাকে এমন ভাবে কঠিন করে ফেলা হয়েছিল যে উনি আসলে মবের শিকার হবেন, তাকে বিচারের কথা বলে বা আদালতের কথা বলে তিনি অবিচারের শিকার হবেন, সেসব জায়গাতে চিন্তা করে
তার নিরাপত্তার কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে তিনি বা বাংলাদেশ আওয়ামী লীগ নানান সময় একটা দীর্ঘসূত্রিতা ছিল বটে, কিন্তু বরাবরই তিনি বলেছেন তিনি দেশে ফিরতে চান, তাকে নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চান। সো যদিও এখানে আমার স্ট্যান্ড অনেক ভিন্ন, আমি মনে করি এটা একটা অবৈধ সরকার, ইউনূসও অবৈধ সরকার, ইউনূসের মাধ্যমে ইলেকশন হওয়া এবং নির্বাচন হয়ে যারা নির্বাচিত হয়েছে তারাও দখলদার। ফলে আমার কাছে ব্যাপারটা আইনি এবং আমার পজিশন খুবই স্পষ্ট। সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরতে চান, এটা তো নতুন কোনো ব্যাপার না। তিনি দেশে এসে, আমি এটাকে আদালতের সামনে দাঁড়ানো বলি না, আমি বলি জনতার সামনে দাঁড়ানোর যে আকাঙ্ক্ষাটা, তিনি সেই প্রশ্নের উত্তর দিতে চান। কেমন? সো এইটাতে আমি কিন্তু কোনো ধরনের চমক দেখি না, কোনো ধরনের থ্রিলিং কিছু দেখি না। বরঞ্চ মনে করি যে তিনি আসলে বঙ্গবন্ধু কন্যা ঠিক যেমন চরিত্রের, যে তিনি সত্যের মুখোমুখি হতে পছন্দ করেন, চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন, আমি এর বাইরে কোনো ব্যত্যয় দেখি না। আই ডোন্ট নো যে এটা কেন অবাক করার বিষয়। বঙ্গবন্ধু নেতৃত্ব ঠিক এতটাই এমনই শক্তিশালী। তিনি 1/11 এর সময় তার প্লেনে তাকে আটকিয়ে দিয়েছিল হিথ্রোতে। সেই দিন সেই দলের মধ্যে তো আমিও ছিলাম। এই 1/11 এ চোখের সামনে আমি তাকে দেখেছি। সেখানে রেহানা আপা ছিলেন, তারপরে আমাদের সিলেটের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ছিলেন, সেখানে আরো অনেক ছিলেন, আমাদের সাদেক ভাই ছিলেন, নানান ব্যক্তিরা সেখানে ছিলেন, যুক্তরাজ্যের নেতা। তো সেইখানে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে আমরা সেখানে তার শক্তি দেখেছি। তিনি বলেছেন আমার দেশে আমি যাব না কেন, এটা আমার বাবার স্বাধীন করা দেশ, বাবার নেতৃত্ব দেওয়া দেশ, আমি যাব না কেন। সুতরাং এখনো তো একই কথা, উনি এগুলো ভয় পান, কাকে ভয় পাবে? মৃত্যুর দুয়ার থেকে উনি 23 বার ফেরত এসেছেন। আল্লাহ উনাকে 23 বার ফেরতের জন্য কাকে ভয় পাবে? এইসব চামচিকাদেরকে, যারা গ্রেনেড মেরেছে, যারা চুরি করেছে, যারা এই দেশ, যার বাবা এই দেশ বন্দুকের ডগা দিয়ে ক্ষমতা দখল করেছে, যারা এই দেশকে আপনার 10 ট্রাক অস্ত্র পাচার করেছে, কিংবা ইউনূস যে হামে 500 ছেলে পেলে মেরে ফেলেছে, গণহত্যা করেছে। সুতরাং উনি কাকে ভয় পাবেন? উনি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা কাউকে ভয় পায় না। তৌফিক ভাই, বঙ্গবন্ধু কন্যা কাউকে ভয় পায় না। মৃত্যু তো খুব মামুলি একটা ব্যাপার, মৃত্যু একটা অবধারিত ব্যাপার, ওইটা কোনো ব্যাপারই না। ব্যাপারটা হচ্ছে উনি সত্যের মুখোমুখি হতে চান, দ্যাটস ইট। কিন্তু এই জায়গায় আমি যে আরেকটু অংশ আপনাকে জানতে চেয়েছিলাম, যে আদালতের রায় দিবে, আপনি আইনের মানুষ, এই কারণে আপনার কাছ থেকে একটু ব্যাখ্যাটা, যে শুদ্ধ ব্যাখ্যাটা কি হতে পারে এটা, যে আদালত যেহেতু যে কোনো সিদ্ধান্ত আদালত দিবে, এটা আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা তো থাকবে, কোন কিন্তু ব্যাখ্যাটা, পার্টিকুলারলি কোন ব্যাখ্যাটা? উনি ফিরলে না না, যে ও যে আদালত ইউনূসের তাকে যে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয়া হলো না সেটা আদালতের বিষয়, কিন্তু তারা মন্তব্য করেছে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়ার কি আছে, এবং সেটি কিন্তু 19 তারিখের ঘটনা। তো ওই জায়গায় অনেকেই বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে তাদের, ডক্টর ইউনূসের গংদের যে সিচুয়েশন হতে পারে, সেইটার ক্ষেত্রে উনি যাতে সেই এক্সিট করতে পারে ডক্টর ইউনূস এবং তার লোকজন, সেইটার কোন প্রভাব ফেললো কিনা আদালতের এমন মন্তব্যে বা এমন জায়গা। আচ্ছা, আচ্ছা, আমি পরিষ্কার বুঝতে পারছি। এখানে আমার একটা পজিশনের কথা বলি। আপনি যদিও একজন সাংবাদিক হিসেবে, বা ডেফিনেটলি আপনি এটিকে আদালত বলছেন, আইনও এখনো বলছেন, এটা হয়তো আপনার দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে বলেন। আমি ব্যক্তিগতভাবে এগুলোকে আদালত বলি না, এগুলোকে কোনো আইন অঙ্গনও বলি না, এগুলোকে আমি এক ধরনের জাস্ট মস্করির একটা জায়গা বলি। তারপরও তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি আদালতের কথাটা আলোচনা করি। কেন আমি ডিসক্লেমারটা দিয়ে রাখলাম? কারণ আমি যখন এগুলোকে আদালত বলে আলোচনাটা করব, আমি ট্যাসিটলি বা মৌনভাবে আমি এই আইন অঙ্গনকে আমি এক ধরনের বৈধতাও দিচ্ছি যখন আমি আলোচনাটা করছি। আপনার তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে ওইটা আমি ভুলে যাচ্ছি। দেখেন, এটা হতে পারে এমন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, এই জন্য তার দেশের বাইরে যাওয়ার পথটা সুগম করার জন্য ওই দেশের নিষেধাজ্ঞার ব্যাপারটার একটা সংযোগ থাকতে পারে। এগুলো বিশ্লেষণ, এগুলো চিন্তা, এগুলো এক ধরনের থিওরি হতে পারে, ভাবনা হতে পারে। তবে টু বি অনেস্ট, আমি আসলে ঠিক এই মুহূর্তে ওই যোগ সাজসটাকে আমি আসলে খুব বেশি আমলে নেই না। এটা হয়তোবা তাদের নর্মাল
কোনো একটা সফরে বা কোনো উদ্দেশ্যমূলক সফরে যাওয়া হতে পারে, আবার ব্যাক করতে পারে। আমি এখনো পর্যন্ত এই ব্যাপারটাকে মনে করি না। দেখেন, আহ, এরা এই যে ইউনুসকে যাবতীয় সাপোর্ট দেওয়া, আপনারা এর মধ্যে দেখেছেন যে ইউনুসের শাসন আমলের দুর্নীতি নিয়ে রিট করা হয়েছিল, সেটা সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে। তার আমলে এই হামে যে শিশু মারা গেছে, টিকা কেনা হয়নি, সেটা নিয়ে রিট করা হয়েছিল, সরাসরি বাতিল করে দেওয়া হয়েছে। ইউনুস অপ্রাসঙ্গিক যদি হয়, ইউনুস যদি ফ্যাসিলিটেড না হয়, তাহলে তো তারেকরা অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। কারণ আপনার একটা বিল্ডিং এর আমরা প্রথমে কি করি? ফাউন্ডেশন করি, খুঁটি গাড়ি করি না আমরা? ওই এই বর্তমান অবৈধ দখলদার বাহিনীর যেই ফাউন্ডেশন, সেগুলোকে যদি ইউনুস ধরি, তাহলে ইউনুসকে নানানভাবে ফ্যাসিলিটেট করা, তার সুখ দুঃখের চিন্তা করা, অর্থাৎ আপনার কথা অনুযায়ী যদি ব্যাপারটাকে ওইভাবে ধরে নেওয়া যায়, যে যেটা আপনি প্রশ্ন করেছেন যে ইউনুসকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার কি হলো, এর মানে হচ্ছে যে ইউনুস যাতে দেশ ত্যাগ করতে পারে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী সেই আসবেন, এই সুযোগটা ধরনের একটা তৈরি করে রাখা। পরিস্থিতি তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে ইউনুস তার সুবিধা মতো সমস্ত কিছু পাবেন, এটাই হচ্ছে একটা মৌন কন্ট্রাক্ট বিটুইন বিএনপি এবং ইউনুস। কারণ আমি জানি না আপনি জানেন কিনা, ভেতরে ভেতরে একটা বড় ধরনের পরিকল্পনা চলছে ইউনুস প্রেসিডেন্ট হওয়ার জন্য। এটার জন্য জি। আমেরিকার তরফ থেকে প্রবলভাবে লবিং চলছে। আমি আপনাকে যেই কথাটা বলছি, এটা আপনি অথেন্টিক বলে ধরে নিতে পারেন, এটা আমার প্রতি সুবিচার হবে, যদিও আমি আপনাকে কোনো কাগজপত্র এই মুহূর্তে দেখাতে পারবো না। কিন্তু ইউনুস আপনার তারেকের সাথে দেখা করেছে, কথা হয়েছে, এগুলো আমেরিকান পর্যায়ে। ইউনুস আসলে বাংলাদেশের কোনো নাগরিক না। একজন আমেরিকান নাগরিক বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চায়, আমেরিকা তার জন্য লবিং করছে, এবং এই জায়গাতে বিএনপির অনেক ধরনের শঙ্কাও রয়েছে। বিএনপির নীতি নির্ধারণী মহলে আসলে যে এই জিনিসটা চাচ্ছে না। এখন আমেরিকার আজ্ঞাবহ হয়ে ক্ষমতায় এসেছে, দখল করেছে, সেখানে আপনার আমেরিকাকে তো ফেলে দিতে পারবে না। ফলে এগুলো এক ধরনের টানাপোড়েন চলছে। আর আপনি যেই সম্ভাবনার কথা বলছেন, এটি হতে পারে, বাট আমার বিশ্লেষণ বলছে এখনো নয়, এখনো সেটি নয়। জি, আমি আরেকটা বিষয়ে একটু মৌলিক একটা জায়গায় আপনার কাছ থেকে শুনতে চাই যে যখন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা যখনই দেশে ফিরবেন তো অবশ্যই, এবং তিনি সেইভাবেই ফিরবেন। মাঠ পর্যায়ে তৃণমূল আওয়ামী লীগের, আমি জানি যে আপনার সঙ্গে প্রতিদিন বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ হয়, কথা হয়, এবং সেই কথা অনেক গভীর কথা হয়। তো সেই জায়গা থেকে প্রস্তুতির জায়গা, আমরা জানি যে যখনই নেত্রী দেশে ফিরবেন তখনই লক্ষ কয়েক লক্ষ হোক, কয়েক কোটি মানুষ হোক, যে গ্যাদারিং এর একটা প্রস্তুতি চলছে এখন থেকেই। সেইটাকে বন্ধ করার জন্য সরকার এবং এই যে এনসিপি টেনসিপি যারা আছে, প্রশাসন, সবাই এখনই নানাভাবে প্রস্তুত নিচ্ছে। তো সেইটাকে মোকাবেলা করে মানুষের ঢল, গণজাগরণ, সেটিকে কিভাবে সম্ভব, মানে তৃণমূলের নেতাকর্মীরা কতটা উদ্দীপ্ত আছে যে এই প্রতিরোধ, সরকারের বাধা, এগুলো উপেক্ষা করতে সক্ষম হবে? আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটা কথা কোট করব, তারপরে এই জি। প্রশ্নটার উত্তর দিব আপনাকে। এটি হচ্ছে গত বছরের কখন গেলাম, অক্টোবরের 4 তারিখে, ভুল না করে থাকলে, সামটাইমস ইন অক্টোবর, চাঁপাইনবাবগঞ্জে আমাদের নেতাকর্মীদের বাড়িঘর প্রচন্ড ভাবে ভাঙচুর করা হলো। আমি তখন জিনিভাতে, সুইজারল্যান্ডের জিনিভা, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার বিকাল 4টা 4:30টার দিকে কথা হচ্ছিল। আমাকে তিনি জিজ্ঞেস করলেন যে চাঁপাইনবাবগঞ্জে কি হয়েছে শুনেছো? আমি বলছি, আপা এখনো শুনিনি, তবে আমি জাস্ট একটা হেডিং দেখেছি, আমি শুনিনি বলতে আমি বিস্তারিত এখনো পড়িনি, বাট আমি দেখেছি। বলে এরা তো সেখানে ম্যাসাকার করে ফেলেছে, কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা করে ফেলেছে। আমি এর মধ্যে আমার আহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছি যে ক্ষতিগ্রস্তদের যাতে দ্রুত পুনর্বাসন ব্যবস্থা বা এটা করা হয়, এবং এটা করেছে। এই কথাটা বলার পর নেত্রী একটা কথা বললো, যেটা বলার জন্য আপনাকে আমি এই ভূমিকাটা দিলাম। তিনি বলল যে এই দলটা
যদি আওয়ামী লীগ না হতো তাহলে ছারখার হয়ে যেত, টিকতো না। শুধু আওয়ামী লীগ বলে টিকে আছে। তৌফিক ভাই, আমি এই মুহূর্তে বসে আছি, আমার সামনে তৃণমূলের 3 জন মানুষ বসা, আমার মুখোমুখি একজন, আমার একটু দূরে আরো 2 জন। তারা কতটা রেডি সেটা হচ্ছে এমন, খালি একটু একটু সিগন্যাল দেশে যেতে হবে, সব দৌড় মারবে। আর বাংলাদেশে যারা আছে ওইটা আপনি ঠেকাতে পারবেন না। তৃণমূল নেতা কর্মীদের সাথে কথা, আমি আসলে অল্প করেই বললাম কথাটা, ঠেকাতে পারবেন না। তৃণমূলের কর্মীরা ধরেন ইটস জাস্ট এ ডু অর ডাই মিশন ফর দেম। নেত্রী যদি একবার বলেন আমি দেশে ফিরছি, আমি আসবো, তোমরা আসো, তারপরে দেখেন কি হয়। তারা কতটা উজ্জীবিত। একটু আগে আমাদের এক তৃণমূলের এক কর্মী আমাদের এক অঞ্চলের ওই মজা করে কি আমরা বলছিল যে ভাই গা চিরবিরি করে। চিরবিরি করে কেন ভাই? বলে কিছু রেডি ভাই, পুরা রেডি, খালি একটু নির্দেশ ভাই, সব রেডি। আচ্ছা, একজন তরুণ অনেক বড় নেতা, তার সাথে একটা দীর্ঘ আলাপ হয়েছে। এক নাম বলবো লাভ দিয়ে উঠবেন, এরকম জনপ্রিয়, এরকম ভালোবাসার মানুষ বাংলাদেশের, এরকম ভালোবাসার নেতা আর নাই। রেডি, রেডি বলতে রেডি। সো আমাদের নেতা কর্মীরা এই আওয়ামী লীগ বলে এখনো পর্যন্ত আমরা টিকে আছি। আওয়ামী লীগ টিকে থাকবে। মৃত্যুর আগ মুহূর্তে দেখেন নাই বলতেছে জয় বাংলা, কালেমা পড়ছে বটে, লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে, জয় বাংলাটাও পড়ছে। মৃত্যুর আগ মুহূর্তে দলকে ভুলছে না। কেমন? সো বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে, ভাষা এনে দিয়েছে, পাসপোর্ট এনে দিয়েছে, এই দেশের মানুষকে এই যুদ্ধাপরাধের হাত থেকে মুক্তি দিয়েছে, কি করেনি বলেন? সুতরাং এই আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার। যান আপনি ঘরে 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 যান, মানুষজন কি বলছে শোনেন। আগে তো বলতো আগে ভালো ছিলাম, এখন বলেন উনারে নিয়ে আসেন, উনি মানে নেত্রীরে নিয়ে আসেন। আর তো পারি না। আমার খালি হোয়াটসঅ্যাপটা একদিন যদি খুলে দেখাতে পারতাম কত আননোন, এবং আমার ফেসবুকটা যদি খুলে দেখাতে পারতাম তৌফিক ভাই, এইটা একটা অনন্য, অসাধারণ। এই বাংলাদেশ আওয়ামী লীগ জাস্ট মিথ। দেখেন গত 2টা বছর আমরা নাই, আমরা নাকি শেষ, নিঃশেষ, কিন্তু আলোচনা হচ্ছে আমাদেরকে নিয়ে। আমরা যে নিঃশেষ এইটা নিয়ে টক শো হচ্ছে। মানে আমরা যে শেষ, আমরা যে না, আমরা নাকি শেষ হয়ে গেছি, ক্ষয়ে গেছি, নিঃশেষ, আমরা নাকি ও জাদুঘরে চলে গেছি, এই জাদুঘর নিয়েই সারাদিন আলোচনা। তাহলে বোঝেন আমরা কেমন জাদুঘরে চলে গেছি। কিন্তু এই যে মাহফুজ আলম, আসিফ নজরুলরা তো আবার এখন স্ট্যাটাস দিয়ে আবার বলতে বাধ্য হয় আওয়ামী লীগ সেদিন ফিরেছে, আওয়ামী লীগ সেই দিনই ফিরেছে, এই কারণে ফিরেছে। একজনে 5টা, একজনে 10টা ফর্দ দিচ্ছে টেলিভিশন গুলোতে নিয়মিত। এইগুলো, এইটার পেছনে আবার কিছু দেখছেন কিনা আপনি? রফিক ভাই, ভয়, ভয় প্রচন্ড সংক্রামক একটা ব্যাপার। জানের মায়া সবার আছে তৌফিক ভাই। ওরা তো ইতিহাসটা পড়েছে, মাহফুজ তো পড়ালেখা কিছুটা করেছে, আসিফ নজরুল এই দেশের আন্দোলনগুলো দেখেনি। ভয় তো না, তারা তো সবাই জানে এই দলটা ফেরত আসবে, সবাই জানে। কে জানে না? জাস্ট ওরা এইটা জানে না এটা 1 বছর, 2 বছর, 6 মাস, 5 বছর, 10 বছর, এগুলাই তো আলোচনা হয়। এই দল ফিরবে, এই দল ফিরবে। ফেরার পরে এদেরকে যারা 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 এই ষড়যন্ত্র করেছে তারা ছিন্ন ভিন্ন, টুকরো টুকরো হয়ে যাবে মানুষের ভালোবাসা দেখে, খুনের মাধ্যমে না। কিন্তু এত মানুষের ভালোবাসা দেখে তারা ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। ভয় আছে না ভাই? হুমায়ূন আহমেদের একটা উপন্যাস আছে এই বসন্তে, সেখানে গল্পের নায়ক জেল থেকে ছাড়া পায়,
তাকে মিথ্যে করে ফাঁসিয়ে দেওয়া হয়, তার একটা দীর্ঘদিন সে সাজা পেয়ে বের হয়। তো যাদের কারণে সে এত বছর মিথ্যে মামলা খাটলো, তারা আর ঘর থেকে বের হয় না। প্রত্যেকের পুরো ওই গ্রাম জুড়ে আতঙ্ক। এই ওর গল্পের নায়কের নাম মনে হয় ফজলু ছিল, আমি ভুল না করে থাকলে, বা নায়কের নাম যাই থাক না কেন, ওই নায়ক। তারা আতঙ্কে অস্থির হয়ে থাকে। ও বুঝি অ্যাটাক করলো, কারণ ওর উপরে তো অত্যাচার হয়েছে, থাকুক না একটু ভয়ে। হুমায়ুন আহমেদের একটা নাটক আছে না, ওস্তাদ না, যে বলে যে স্যার ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? আমার সাথে নির্ভয়ে কি কথা? আমার উত্তর একটাই, আওয়ামী লীগের ব্যাপারে নির্ভয়ে কি কথা, ভয়ে বলো। বুঝেন নাই? যারা আমাকে আমার মায়ের রক্তের উপর দিয়ে যেতে বাধ্য করেছে, ওই শামসুর রহমানের কবিতার মতো, যারা আমার বোনকে অত্যাচার করেছে, আমার ভাইকে অত্যাচার করেছে, আমাকে খুঁজতে এসে আমার মাকে খুন করে চলে গেল, যারা আমার বাবার লাশটিও দেখতে দেয়নি, যারা আমার সন্তানকে খুন করে চলে গেল, তাদের এই সারাটি জীবন আতঙ্কে অস্থির হয়ে থাকতে হবে। কালকে নফেল ভাই বলেনি মর্তুজা কোথায় পালাবে, কত দূর পালাবে? অস্টিন, টেক্সাসের অস্টিনে বাড়ি কিনেছে ফারুকি, সিডনিতেও নাকি তার আবাস করেছে। অস্টিন কত দূর ভাই? এই অস্টিনের সাথেও, টেক্সাসের সাথেও, আমেরিকার সাথেও চুক্তি হবে। এই নিঝুম মজুমদার আজকে এই রাতে কথা দিয়ে গেলাম, পৃথিবীর যেই প্রান্তে লুকাবে, যত রকমের ছাড় দেওয়া হয় তত রকমের ছাড় দিয়ে এদেরকে নিয়ে আসবো। বর্তমান বিশ্বে সুপার পাওয়ার বলেন যদি, তাহলে 4টা সুপার পাওয়ার হলে 4 নাম্বার হলো ভারতের স্থান। 1 নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, 2 নম্বরে চীন, 3 নম্বরে রাশিয়া, 4 নম্বরে কিন্তু ভারত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফর করছেন 4 দিনের জন্য। উনি কলকাতা এসে পৌঁছেছেন গতকাল। সেখানে মাদার তেরেসা ভবনে উনি একটা প্রোগ্রাম করেছেন, সেখান থেকে দিল্লি চলে গেছেন। দিল্লিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে মিটিং করেছেন। এই ভিজিট এর গুরুত্ব কি, এটা থেকে বাংলাদেশের জন্য কোনো খবর আছে কিনা, এগুলো নিয়ে আলোচনা করব। যথারীতি এখানে ফ্যান্টাসি বেসড কিছু থাকবে না। আমি আশা করব যেসব তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা ভবিষ্যতে কূটনৈতিক ক্ষেত্রে চাকরি করতে চান, কূটনীতির সাংবাদিকতা করতে চান, কূটনীতি কিভাবে পড়তে হয়, কিভাবে শিখতে হয়, এক ভিডিওতে না, আমি কূটনীতি বিষয়ক যে ভিডিওগুলো করব বা যে লেকচারগুলো দিব সেখানে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। দেখুন, মার্কো রুবিওর এই ভিজিটটা এমন একটা সময় হচ্ছে যখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক ধরনের, আমি বলবো যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে অস্থির এবং ক্যাজুয়াল এবং অপেশাদার যে আন্তর্জাতিক সম্পর্ক উনি চালাচ্ছিলেন, তার কারণে কোনো বস্তুনিষ্ঠ কারণে নয়, এক ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে পড়েছিল। আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ সম্পর্ক, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম প্রেসিডেন্টশিপের সময় এটা খুব উজ্জ্বল ছিল। আর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প অনেক ধরনের সিদ্ধান্ত উনি গ্রহণ করা শুরু করলেন, যেগুলো আসলে কোনো ধরনের কূটনৈতিক বোঝাপড়া দিয়ে বা কূটনীতি যেভাবে কাজ করে সেই লেন্সগুলো দিয়ে কোনোভাবে বিশ্লেষণ করা যায় না। যেমন হলো, ওনার একটা হলো যে বিশ্বের বিভিন্ন দেশের উপর অনেক বড় আকারের ট্যারিফ ইম্পোজ করা। ট্যারিফের ক্ষেত্রে তো আপনারা অনেক কিছু জানেন, সেই দেশের আদালতও তার এইসব নীতি বাতিল করে দিয়েছে। উনি এক সময় অনেক কিছু হয়েছে ইন্ডিয়ার সাথে এই নিয়ে, এক সময় ইন্ডিয়ার উপর 50% ট্যারিফ আরোপ করেছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি শ্রেণীর লোকজন খুব খুশিতে এটা নিয়ে তারা আপ্লুত হয়েছিল যে এবার ভারতকে ধরেছে। কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্পই আবার 18% নিয়ে এসছেন সেটা, এবং সেটা এখন 10% করার জন্য তাদের নেগোসিয়েশন হচ্ছে।
তারা বাংলাদেশের দেশ বিক্রিকারী দস্যু ইউনূস যেমন রাতারাতি চুক্তি করেছে, সেটা ভারত করে নাই। এখনো তারা আলোচনা চালাচ্ছে, আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এই তাদের যে বাণিজ্য যে একটা টেনশন তৈরি হয়েছিল সেটা কেটে যাবে এবং দুই দেশের জন্য লাভজনক একটা বোঝাপড়ায় তারা আসবেন। এবং এর মধ্যে কিন্তু ভারতের যে 38 বা কত বিলিয়ন ডলারের যে রপ্তানি রয়েছে, বা 83, আমি সংখ্যাটা উল্টে ফেলতে পারি, এটা অব্যাহত রয়েছে। এবং ভারতের যে রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা বেড়েছে, এর মধ্যেও কিন্তু কমেনি। তারপরে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের প্রেসিডেন্ট ট্রাম্পের, সেটাও বলবো যে তার যে বিভিন্ন জায়গায় চমক দেওয়ার একটা প্রবণতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সেখান থেকে আমরা দেখেছি যে উনি একসাথে জেনারেল অসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে উনি হোয়াইট হাউসে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। এখানে অনেক জিনিস আছে, এটা দীর্ঘ আলোচনায় যাব না। সেটাও ভারত এগুলো নিয়ে কিছু বলেনি, তবে বোঝা যায় যে ভারত এই ব্যাপারে অস্বস্তিতে ছিল। কিন্তু মার্কো রুবিও আজকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠক করার সময় বৈঠকের মাঝখানে উঠে তারা প্রায় 1 ঘন্টা কাছাকাছি একটা প্রেস কনফারেন্স করলেন। সেখানে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিলেন, মার্কো রুবিও সাহেব বক্তৃতা দিলেন। আমরা দেখলাম যে সেখানে মার্কো রুবিও দ্ব্যর্থহীনভাবে ইউএস ফরেন পলিসিতে ভারতের গুরুত্ব তুলে ধরলেন। সেখানে টেকনোলজিতে তাদের কি ধরনের সহযোগিতা সেটা বললেন, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার, সেটা বললেন। এবং মোটামুটি সব বিষয়ে আলোচনা করলেন। মার্কো রুবিওর কথাবার্তা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা ভারতের সাথে তাদের সম্পর্ককে কোনোভাবেই ছোট করে দেখার যদি কোনো তরফ থেকে প্রবণতা থাকে সেটা আর কেউ করবে না। মার্কো রুবিও বারবার একই কথা বলছিলেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটোই বিশ্বের প্রথম এবং দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। তাদেরকে তাদের পাবলিকের কাছে জবাবদিহি করতে হয়। এবং উনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বন্ধুত্ব রেফার করলেন। এই ভিজিটটায় খুব গুরুত্বপূর্ণ চুক্তি বা কিছু হয় নাই, কিন্তু তাদের মধ্যে যদি কোনো বরফ থাকে সেটা গলানোর বিষয়টা সারা বিশ্বে আলোচনা হচ্ছে। তবে এখানে একটা জিনিস বুঝতে হবে যে মার্কো রুবিও এসেছেন কিন্তু মূলত কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের ভিজিটে অংশগ্রহণ করার জন্য, যেটা 26 তারিখে শুরু হবে। কোয়াড নিয়ে আমি একটা ভিডিও করব, সেই জায়গায় আজকে আলোচনা করছি না। তার আগে মার্কো রুবিও মূলত যেই ডিপ্লোমেসিটা করছেন এটা মূলত পাবলিক ডিপ্লোমেসি বলা চলে। উনি কলকাতায় গেছেন, উনি দিল্লিতে আছেন, উনি আগ্রা এবং জয়পুর সফর করবেন, ভারতের 4টা বিখ্যাত শহর। এই ধরনের ডিপ্লোমেসিকে উনি স্ত্রী সহ ভিজিট করছেন। পাবলিক ডিপ্লোমেসি বলে, পাবলিক ডিপ্লোমেসি হলো আসলে পাবলিকের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করা বা পাবলিক ডিসপ্লে করা যে আপনি একটা দেশকে কতটা গুরুত্ব দেন। এটাকে একটা শব্দ আছে, পিপল টু পিপল কন্ট্যাক্ট, মানুষের জনসাধারণের মধ্যে সংযোগ স্থাপন। অর্থাৎ আপনি সরাসরি সরকারের সাথে আলোচনা না করেও যে কূটনীতি করতে পারেন পাবলিককে প্রভাবিত করলে আপনার কোনো কার্যক্রম দ্বারা, সেটাও দুইটা দেশের মধ্যে পলিটিক্যাল সম্পর্ক আপনার ঘনিষ্ঠতর হতে পারে। সেইটাই পাবলিক ডিপ্লোমেসি। এবং পাবলিক ডিপ্লোমেসিতে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চেষ্টা করেছিলেন। আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব এটা নিয়ে খুবই আগ্রহী ছিলেন। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাবলিক ডিপ্লোমেসির ডিজি ছিলাম 1 বছরের উপরে। আমার এই 1 বছর কেটেছে ফরেন মিনিস্ট্রির যারা কর্তা, এই মোমেন সাহেব অনেক এই জিনিসটা বুঝতেন যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এদের সাথে ঝগড়াঝাটি করে এরা মুখে বলে যে এই পাবলিক ডিপ্লোমেসিকে অনেক কিছু করবে, বিশেষ করে ফরেন সেক্রেটারি। এরা ওইখানে আসলে কোনো রিসোর্স বরাদ্দ করতে চায় না। আবার রিসোর্স থাকে, আবার ওইখানে আমি যখন ছিলাম 4-5 কোটি টাকা ছিল, টাকা আবার খরচ করতে গেলে নানান ধরনের প্রতিবন্ধকতা। আবার এগুলো তো আছেই, সাথে হলো যে আমাদের মানে উচ্চাশা ছিল, কিন্তু কোনোভাবেই এটাকে কেউ প্রমোট মুখে মুখে করে, কিন্তু
যে কাজগুলো করলে পাবলিক ডিপ্লোমেসি হবে সেটা তারা তাদের সীমাবদ্ধতা ছিল, বা আমাদের রিসোর্সেরও সীমাবদ্ধতা আছে, দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধতা আছে। এই ফাঁকে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, ভারতের পাবলিক ডিপ্লোমেসি, যেটা ভারতের যারা আমরা যে এখন ওই যে জয়সওয়ালকে দেখি, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র, উনি হলেন এই পাবলিক ডিপ্লোমেসি যে উইং বলেন বা ডেস্ক আছে এইটার প্রধান আর কি, এই বিভাগটার। এবং ভারতের পাবলিক ডিপ্লোমেসির আপনার যে বাজেট, সেটা কিন্তু বাংলাদেশের টোটাল ফরেন মিনিস্ট্রির বাজেটের চেয়ে বড়। তাহলে বুঝতে পেরেছেন যেসব দেশ পাবলিক ডিপ্লোমেসিকে গুরুত্বপূর্ণ মনে করে তারা কত টাকা পাবলিক ডিপ্লোমেসিতে খরচ করে। এই যে ইউএসএইডের মাধ্যমে যে 29 মিলিয়নের কথা যে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছিলেন, সেই টাকা ইউএসএইডের মাধ্যমে দিয়েছে না, বললো এই ইউএসএইডের মাধ্যমে তারা ওই যে সব নাটক সিনেমার নায়ক নায়িকা কিনে ফেললো, তারপর বদিউল আলম মজুমদারকে কিনে ফেললো। এটাও কিন্তু পাবলিক ডিপ্লোমেসিরই অংশ, অর্থাৎ ইউএসএইড বা এই ধরনের প্রতিষ্ঠান যেসব টাকা পয়সা খরচ করে এগুলোও কিন্তু পাবলিক ডিপ্লোমেসির অংশ। তা আমাদের আসলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের কূটনীতি এখনো কোন পর্যায়ে আছে, ওই একটা তুলনাতে আপনার বুঝে নিতে হবে যে ভারতের যে মুখপাত্র আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, জয়সওয়াল সাহেব, যেই অর্থ তার হাতে বরাদ্দ আছে তার উইং এর জন্য, সেটা বাংলাদেশের টোটাল ফরেন মিনিস্ট্রির বরাদ্দের চেয়ে বেশি। যাই হোক, আবার মার্কো রুবিওর ভিজিটে ফিরে আসি। মার্কো রুবিও এবং জয়শঙ্কর সাহেব যেটা আমাদেরকে বুঝালেন যে যদিও জয়শঙ্কর সাহেব খুব তার মতো করে কথা বলেছেন, জয়শঙ্কর সাহেবকে আমরা কিন্তু খুবই ক্যাপেবল ডিপ্লোম্যাট হিসাবে দেখতে শুরু করেছিলাম, এবং বিশেষ করে ওনার রুক্ষতা এবং বিভিন্ন ক্ষেত্রে ওনার খুব কড়া জবাব, সেগুলো একটা ইম্প্যাক্টফুল ছিল, বিশেষ করে ভারতের জনগণের উপর। পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে আসলে জয়শঙ্কর সাহেবের কূটনীতি যথোপযুক্ত রেজাল্ট কিন্তু আনয়ন করছে না ভারতের জন্য। সুতরাং ভারত রাষ্ট্রের কূটনীতির, উনি রাষ্ট্রের প্রধান কূটনৈতিক কর্মকর্তা বা মন্ত্রী হিসাবে সেগুলো আমাদের দেখতে হবে, অনেক সীমাবদ্ধতা। আমি যেটা সবচেয়ে বড় দেখেছি যে বাংলাদেশে বিএনপি সরকারকে যে আহ্লাদের সাথে ভারত ডেকে নিয়ে এসছে, সেইখানে তাদের যে ভুলভাল ছিল, এখানে আমি জয়শঙ্করকে, আমি তার ভেতরের কথা জানি না কারা এগুলোতে উৎসাহী ছিল, কিন্তু জয়শঙ্করকে হয়তো অন্যতম মনে করা যেতে পারে, অথবা ওনার যদি ভূমিকা নাও থাকে মনে করতে হবে যে এটা ওনার ব্যর্থতা। কিন্তু তারপরেও জয়শঙ্কর সাহেব সম্পর্কে একটা কথা বলবো যে বিশেষ করে প্রেস ব্রিফিং বা প্রেসকে মিট করার ক্ষেত্রে জয়শঙ্কর সাহেব অবশ্যই ভারতের মধ্যে খুবই, ভারতের পররাষ্ট্রমন্ত্রীগুলোর মধ্যে সবচেয়ে দক্ষ হিসাবে এখন পর্যন্ত আমরা ওনাকে দেখছি। আর মার্কো রুবিও বর্তমানে শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট বা পররাষ্ট্রমন্ত্রী তা না, উনি কিন্তু আবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও, যার কাউন্টার পার্ট ওনার অজিত দোভাল ভারতে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই পদটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যেটা, এটা এখন একসাথে পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের দায়িত্ব পালন করা পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেক ব্যক্তি করেছিলেন, আমাদের খুবই পরিচিত হেনরি কিসিঞ্জার। এছাড়া সবসময় এই দায়িত্বগুলোতে দুইটা দায়িত্ব দুই ব্যক্তি পালন করতেন। সুতরাং বোঝাই যাচ্ছে মার্কো রুবিও, যিনি একজন কিউবান ইমিগ্রেন্টদের ছেলে, এই জন্য আমরা দেখবেন আমরা কিন্তু কিউবার উপর প্রতিশোধ নেওয়া, কিউবা সরকার ফেলে দেয়া, এটাতে তারা সাকসেসফুল হবে কি হবে না সেটা হচ্ছে বড় কথা। হলো মার্কো রুবিও যেহেতু ইমিগ্রেন্টদের ছেলে, অর্থাৎ ইমিগ্রেন্টরা কি চাই, একটা ইমিগ্রেন্ট কেন একটা রাষ্ট্র ত্যাগ করে, নিশ্চয়ই তাদের সেই রাষ্ট্রের সরকারকে পছন্দ হচ্ছিল না। সুতরাং মার্কো রুবিও এই ব্যাপারে কড়া ভূমিকা রাখবে, এটাই তো প্রত্যাশিত। মার্কো রুবিওর উপর যে প্রেসিডেন্ট ট্রাম্পের যথেষ্ট ট্রাস্ট আছে, এটাতে বোঝা যায় যে উনি তাকে দুইটা পদে রেখে দিয়েছেন। আর উনি রিলেটিভলি ইয়াং, এই মার্কো রুবিও, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আমি যে কজন পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক বছরগুলোতে নাম নিতে পারি, সেই ক্রিমিনাল হিলারি ক্লিন্টন থেকে শুরু করে, হিলারি ক্লিন্টন তো আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, আপনারা জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যারা পাবলিক ফিগার আছে এবং বড় রাজনৈতিক নেতা আছে সবচেয়ে ঘৃণিত। এটা না হলে তো আর আসলে ইউনুসের সাথে কারো বন্ধুত্ব হয় না।
দীর্ঘদিন যে বন্ধুত্ব, তাতে তারা বুঝতে পারেনি ইউনূস এই লোকটা কেমন। তারপরেও কিন্তু এই হিলারি ক্লিন্টন ইউনূসকে তার বন্ধু রেখে গেছে। এখান থেকে হিলারি ক্লিন্টন কোন ধরনের মানুষ বোঝা যায়। এই হিলারি ক্লিন্টন থেকে যতগুলো পররাষ্ট্রমন্ত্রী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে জো বাইডেন সাহেবের যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন, এই ব্লিংকেন নাকি জো বাইডেনের ভাষণ লিখত। এখন জানলাম আমি কদিন আগে খোঁজ নিয়ে, সে ওই জো বাইডেনের যখন ভাইস প্রেসিডেন্ট ছিল, সেখানে জো বাইডেনের এই পররাষ্ট্র বিষয়ক কাজকর্ম এই অ্যান্টনিও ব্লিংকেন দেখাশোনা করতো, অ্যাডভাইজার বা এইড যাই বলুক। ওই ব্যক্তিগত পরিচয় সূত্রে তাকে পররাষ্ট্রমন্ত্রী করেছিল বাইডেন সাহেব। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মিডিওকর পররাষ্ট্রমন্ত্রীদের একজন কিন্তু এই ব্লিংকেন, বিচার বুদ্ধিতে সব দিক থেকে, এমনকি উপস্থিতিতেও। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সংস্থাগুলোকে এত পুয়ার করে ফেলেছে, ইমাজিনেশন নাই, সৃষ্টিশীলতা নাই। প্রেসিডেন্ট ট্রাম্পও তাই। তার মধ্যে আমার কাছে মনে হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প আগের বার উনি যে কয়েকজন, উনি কমপক্ষে 2 জন ছিল তার প্রথম টার্মেও, তার পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট, এগুলোর তুলনায় মার্কো রুবিও অনেক উজ্জ্বল। মার্কো রুবিও সিনেটর ছিলেন দীর্ঘদিন, ইউএস একজন সিনেটর ছিলেন, সেখান থেকে ডেকে এবং তিনি বিশেষ করে নিরাপত্তা বিষয়ক কাজকর্ম করে অভ্যস্ত। কিন্তু কূটনীতিক হিসাবেও তার যে আমরা সাম্প্রতিক দিনগুলোতে বিশেষ করে চীন সফরের সময় মার্কো রুবিওকে অনেক বেশি পার্সোনালিটি ক্যারি করতে দেখা গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের থেকেও। সেখান থেকে মার্কো রুবিও সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে একটু উচ্চ ধারণা পোষণ করি একজন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে। আসলে তো যে কোনো দেশের প্রধানমন্ত্রীর উচিত, আমাদের মতো দেশে বিশেষ করে, সবচেয়ে জ্ঞানী এবং ব্যালেন্সড, সবচেয়ে প্রজ্ঞাবান মানুষটাকে, এবং জ্ঞানী মানুষ এবং বিশ্ব কূটনীতিটা বোঝে, অঞ্চল ভেদে কিভাবে অ্যাকশন নিতে হবে সেটা বোঝে, এই ধরনের মানুষকে পররাষ্ট্রমন্ত্রী করা উচিত। আমাদের দুর্ভাগ্য এমন মানুষও নাই। আর আমাদের আরো দুর্ভাগ্য যে শেখ হাসিনার আমলের প্রত্যেকটা পররাষ্ট্রমন্ত্রী ছিল ইসলামিস্ট মানে হলো যে তাদের সাথে তারা আসলে কোনোভাবেই ওই পশ্চিমের সাথে কূটনীতি করার কোনো সাইকোলজিক্যাল এবং নলেজ বেসড যে যোগ্যতা দরকার, যে ধরনের মানসিক বিকাশ দরকার, সেটা এদের কারো ছিল না। যার ফলে আসলে আমরা পশ্চিমা বিশ্বের সাথে তালটা মিলাতে পারলাম না। আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা তো আছেই, সেটাকে তো আমরা সবসময় একটা হুজুরখানা হিসাবে গড়ে তুলেছি। সেটা বিএনপিও করেছে, আওয়ামী লীগও করেছে, হয়তো এরশাদ করে না। এরশাদ শুনতাম যে একটু ধর্মক টমক দিত, তখন অবশ্যই পাকিস্তান প্রেরত অফিসাররা ছিল, ইংরেজি বলতো, সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু 91 সালের পর থেকে খালেদা জিয়া, শেখ হাসিনা, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় যে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় হওয়া উচিত, সেই ধরনের কোনো কার্যক্রম তারা গ্রহণ করেন নাই। আর বর্তমানে তারেক রহমান তো এটাকে একেবারে তার অনেক কথা এখানে বলা যায়, এদের মন্ত্রী প্রতিমন্ত্রী। খলিল সাহেব অভিজ্ঞ মানুষ হিসাবে ঠিক আছে, কথা টথা কম বলে, কিন্তু সে তো আসছে বিদেশি নাগরিক হয়ে। আমাদের একটা ভবিষ্যতে দক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয় লাগবে, যারা শেখ হাসিনা সরকার ফিরে আসলে যারা পররাষ্ট্রমন্ত্রী হবেন, আশা করি তারা অন্তত আমার কথাবার্তা শুনে একটু মন্ত্রণালয়টা চালাবেন। কারণ হলো এখানে আমাদের খুব ভালো করার সুযোগ আছে। সবচেয়ে বড় কথা, দরকার না শুধু, এখানে স্কোপটাও আছে। সেই স্কোপটা আমরা কখনো ইউটিলাইজ করি নাই। বঙ্গবন্ধুর পরে আর কেউ করতে পারে নাই। জিয়াউর রহমানেরও চেষ্টা ছিল, বাট জিয়াউর রহমান তো প্যারালাল পাকিস্তান রাষ্ট্র চালানোর মতো চালিয়েছে। এরশাদের বরঞ্চ আমি বলবো যে কিছু কিছু জায়গায় মনে হয় যে একটু ছিল। এরশাদ নিজেও এই ব্যাপারে আগ্রহী ছিলেন। পরবর্তীতে আর এই মন্ত্রণালয়টাকে শুধু নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে। না হলে কি এটা থাকে বলেন যে ভারত যেখানে তার পাবলিক ডিপ্লোমেসিতে যে টাকা খরচ করে, আমরা পুরো পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য সেই টাকা খরচ করি না। যাকে একটু প্রসঙ্গান্তরে গিয়ে এগুলো বললাম, আশা করি যারা এই তথ্যগুলো অনেকের জানা দরকার। আর মার্কো রুবিও এবং জয়শঙ্কর সাহেবের আমরা যা দেখলাম প্রেস ব্রিফিং এবং আরো যেসব কাগজপত্র বের হয়েছে, এখান থেকে যে জিনিসটা ফুটে উঠেছে সেটা হলো যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তো এখন ভারতকে চাইলেই যা ইচ্ছা তা করাতে পারবে না। পাকিস্তানকে দিয়ে যা করিয়ে ফেলা যায় একটা ধমক দিয়ে, সেটা সম্ভব নয়। ভারত হলো বর্তমান বিশ্বে সুপার পাওয়ার বলেন যদি, তাহলে 4টা সুপার পাওয়ার হলে 4 নাম্বার হলো ভারতের স্থান। 1 নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, 2 নম্বরে চীন, 3 নম্বরে রাশিয়া, 4 নম্বরে কিন্তু ভারত। তো ভারত যেখানে এই পরিমাণ গ্রো করেছে, সেখানে তো মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই ভারতকে দিয়ে যা ইচ্ছা তা করাতে পারবে না।
প্রেসিডেন্ট ট্রাম্প যেটা ভেবেছিলেন যে নরেন্দ্র মোদী সাহেবকে ধমক দিয়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা করা তো ঠিক না, তাই না? তাদেরকে তো বুঝতে হবে যে ভারত আর এখন 20 বছর 30 বছর আগের ভারত নাই। সেই জায়গায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই কম ওয়াকিবহাল থাকে মানুষের মনোজগতের বৃদ্ধি, মানুষের অর্থনৈতিক বিকাশ। তারা অনেক পুরনো ধ্যান ধারণা নিয়ে এগিয়ে যায়, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের কিছু যে ছন্দপতন হয়েছিল সেটাই কিন্তু এটার কারণ। আবার ভারত দেখেন, ভারত একই সাথে প্রায় প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করে বা আছে তাদের। যেমন আমরা দেখি যে ভারতের ইরানের সাথেও সুসম্পর্ক আছে, আবার ইসরায়েলের সাথেও সুসম্পর্ক আছে, আবার মিডল ইস্টের যে দেশগুলো, গালফ কান্ট্রি যেগুলোকে বলে, সৌদি আরব, কাতার, ইউএইর সাথে তো এখন বিশেষ সুসম্পর্ক তাদের রচিত হয়েছে, এগুলো আছে। আর বাংলাদেশের জঙ্গিরা যেভাবে ভারতকে দেখে সেটা যদি দেখতো তাহলে তো ভারতের সাথে মিডল ইস্টের একটা মুসলমান দেশের সাথেও কিন্তু সুসম্পর্ক থাকার কথা না, যেখানে আবার ভারতের সাথে ইসরায়েলের বিশেষ সুসম্পর্ক আছে, তাই না? আপনারা বাংলাদেশের জঙ্গিদের যদি ভালোভাবে বিবেচনা না করেন, তাদেরকে যদি জাতীয় জীবন থেকে যদি তাদের মাইনাস না করেন, আপনার বাংলাদেশের পররাষ্ট্র নীতিও কোনোদিন হবে না। যাই হোক, অনেক প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি। যেটা বলতে চাই যে ভারতে তো এই যে বিশাল একটা জটিল সম্পর্ক, মানে জটিল অবস্থা দাঁড়িয়ে যায়, তাই না? প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রক্ষা করতে গেলে চীনের সাথেও তাদের ওয়ার্কিং রিলেশনস আছে। আমরা তো মনে করি যে কালকে যুদ্ধ লেগে যাবে। রাশিয়ার সাথে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধুত্ব রয়েছে, যেটা ভারতও খুব কেয়ার করে, এই সম্পর্কটাকে টেক কেয়ার করে। আবার এই সুসম্পর্ক কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের হেল্প করেছিল, সেটা আপনারা জানেন। তো ভারতের এই জটিল সম্পর্ক রচনায় ভারত তো সেইভাবেই চাইবে বিশ্বের এখন 4 নাম্বার সুপার পাওয়ার, এক সময় এটা 3 নাম্বার 2 নাম্বার হয়ে যাবে। অর্থাৎ এই 4টা রাষ্ট্রই কিন্তু পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে আগামী 50, 60, 100 বছর। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত। ভারতের গুরুত্বটা আমাদের বুঝতে হবে এবং ভারতের জটিলতাটা বুঝতে হবে, যেটা আবার মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এখনো বুঝতে চায় না। তাদের এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপে ভারতকে তারা একটা জুনিয়র ঠিকই আছে, কিন্তু যেইভাবে জুনিয়র ভাবে ভারত তো সেইভাবে জুনিয়র না। ফলে এদের মধ্যে কিছু টানাপোড়েন সাময়িক সৃষ্টি হয়। কিন্তু যেটা এই 2 পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা থেকে আমরা স্পষ্টভাবে ধরে নিতে পারি যে এদের মধ্যে যে সম্পর্কটা, এটা কিন্তু ভ্যালু বেসড, গণতান্ত্রিক ভ্যালু বেসড। এইটা কোনো কিছু নষ্ট করতে পারবে না। চীন বলুন, পাকিস্তান বলুন, কোনো কিছু নষ্ট করতে পারবে না। আর অজিত দোভালের সাথে রুবিও সাহেবের বৈঠকে সেখানে রিজিওনাল স্ট্যাবিলিটির কথা বলা হয়েছে। আঞ্চলিক স্ট্যাবিলিটি তো সাউথ এশিয়াতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সেখানে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে। নিশ্চিতভাবে বাংলাদেশের সম্পর্কে এবং সেই সাথে আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও কথা হয়েছে। এখন কতটুকু কথা হয়েছে সেটা নির্ভর করে যে অজিত দোভালরা বাংলাদেশের জঙ্গিবাদকে কতটা বোঝেন, কতটা স্টাডি করেন। আমার স্টাডিতে আমি খুব একটা ভারতের এই বোঝাপড়ার মধ্যে আমি মনে করি যে অদক্ষতা আছে এবং অসম্পূর্ণতা আছে। সেই দিক থেকে দেখতে হবে। আপনারা নিশ্চয়ই অনেকের ভিডিও দেখে অনেক কিছু শুনছেন, কল্পনা বেসড, বেসড। আমি তো আসলে আমার জায়গা থেকে সেগুলো বলে আপনাদের খুশি করতে পারবো না। তবে আমি মনে করি যে আমার ভিডিওগুলো তরুণ সমাজের জন্য, ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য, যে সরকার হবে তাদের জন্য, সেটার পরিপ্রেক্ষিতে আমরা মূল জিনিসগুলা সংক্ষেপে বলার চেষ্টা করি। একটা ভিডিওতে তো আর বলা যায় না অনেক কিছু, কিন্তু আমাদের এই লেকচারগুলো অব্যাহত থাকবে।